গত ভিডিওতে আমরা বৃত্ত নিয়ে আলোচনা করেছিলাম। তোমাদের মধ্যে হয় মনে আছে যে বৃত্ত আসলে উপবৃত্তের একটি বিশেষ রূপ। বৃত্তের প্রতিটি বিন্দুই এর কেন্দ্র থেকে সমদূরবর্তী। যদিও উপবৃত্তের ক্ষেত্রে কেন্দ্র থেকে বিন্দুগুলোর দূরত্ব ক্রমাগত পরিবর্তন হয়। উপবৃত্ত দেখতে কেমন মনে আছে তো তোমাদের? আগের পর্বগুলিতে কিন্তু আমরা এর ছবি এঁকেছিলাম। যাই হোক, এটা একটা উপবৃত্ত। এর অক্ষগুলো আঁকি। ধরলাম এটা মূলবিন্দু। তাহলে এই বিন্দুটা মূলবিন্দু থেকে সবচেয়ে নিকটবর্তী। নিচের এই বিন্দুটাও মূলবিন্দু থেকে সবচেয়ে নিকটবর্তী বিন্দু। কিন্তু এই বিন্দুটার ক্ষেত্রে দেখো মূলবিন্দু থেকে দূরত্বটা আসলে অনেক বেশি। এই বিন্দুটার ক্ষেত্রেও একই কথা বলা যায়, সবচেয়ে দূরবর্তী বিন্দু। তাহলে দেখো বৃত্তকে বিশেষ ধরনের উপবৃত্ত বলা যায়, কিন্তু কিভাবে? খেয়াল করে দেখো বৃত্তের ক্ষেত্রে এই সবচেয়ে দূরের বিন্দু আর সবচেয়ে কাছের বিন্দু দুইটি কেন্দ্র থেকে সমান দূরত্বে অবস্থিত। আসলে বৃত্তের সবকটা বিন্দুই কেন্দ্র থেকে দূরত্বে অবস্থিত। এই তো, আশা করি সবাই মিলে বুঝতে পেরেছ। যাই হোক, এবার উপবৃত্তের প্রমিত সমীকরণ দেখি। এই ক্ষেত্রে ধরে নেওয়া হয় উপবৃত্তের কেন্দ্রটা মূলবিন্দুতে অবস্থিত। আর সমীকরণটা হলো x² বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই a স্কয়ার ইকুয়াল টু 1। এখানে a আর b দুইটা যে কোনো সংখ্যা হতে পারে। মানে আমরা এদের বদলে চাইলে c স্কয়ার বা d স্কয়ারও লিখতে পারতাম। আচ্ছা, এখন দেখি a, b বা a বা b দিয়ে আসলে কি বোঝায়। এই উপবৃত্তের কথাই চিন্তা করো। তাহলে a দিয়ে বোঝায় x অক্ষ থেকে কর্তিত অংশের দৈর্ঘ্য। তাহলে গ্রাফে এই অংশটুকু হবে a, আর এই বিন্দুর মান হবে a, অর্থাৎ x ইকুয়াল টু a এবং y ইকুয়াল টু 0। তাহলে এই দিকে অংশটুকু মান হবে a। তাহলে এই বিন্দুর মান হবে -a, 0। আর b দিয়ে বোঝায় y অক্ষ থেকে কর্তিত অংশের দৈর্ঘ্য। তাহলে এই অংশটুকু b প্রকাশ করবে, আর এই বিন্দুর মান হবে x ইকুয়াল টু 0 আর b ইকুয়াল টু a। একইভাবে এই বিন্দুর মান হবে 0, b। যাই হোক, খেয়াল করে দেখো এখানে a এর মান b এর চেয়ে বড় আর দেখতে কিছুটা খাটো আর মোটা। এখন a এর মান b এর চেয়ে ছোট হতে পারত, তাহলে সেটা দেখতে কিছুটা লম্বা আর চিকন হতো। যাই হোক, এই ক্ষেত্রে b যেই অক্ষে অবস্থিত তাকে বলে ক্ষুদ্র অক্ষ বা মাইনর এক্সিস, আর b কে আমরা বলতে পারি সেমি মাইনর এক্সিস বা ক্ষুদ্র অক্ষের ব্যাসার্ধ। আর মাইনর এক্সিস মানে এই পুরো অংশটুকু বা 2b কে আমরা বলতে পারি ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য বা ক্ষুদ্র অক্ষের ব্যাস, কারণ এটি উপবৃত্তের সবচেয়ে ছোট ব্যাস। তাহলে সেমি মাইনর এক্সিস হলো এর ঠিক অর্ধেক বা সবচেয়ে ছোট ব্যাসার্ধ। সেমি মানে অর্ধেক আর b হলো মাইনর এক্সিস এর অর্ধেক, মানে সেমি মাইনর এক্সিস বা ক্ষুদ্র অক্ষের ব্যাসার্ধ। এই নির্দিষ্ট উদাহরণের জন্য আমরা b এর মান এর চেয়ে ছোট বলে b যে অক্ষে অবস্থিত তাকে ক্ষুদ্র অক্ষ বলছি। কারণ আগে বলেছি b এর মান এর চেয়ে বেশি হতেই পারে, আর সেই ক্ষেত্রে উপবৃত্তটা দেখতে হবে লম্বা আর চিকন। আর তখন b এর মান এর চেয়ে বড় দেখে y অক্ষ বরাবর হতো বৃহৎ অক্ষ, আর b এর মান বড় দেখে এটা দেখতে এমন লম্বা। যাই হোক, আমরা উপবৃত্তগুলো নিয়ে আলাদাভাবে আলোচনা করি। তাহলে আমরা প্রথম উদাহরণটায় a পেয়েছিলাম। আমাদের প্রথম উদাহরণটায় a কি হবে? আশা করি তোমরা বুঝতে পারছো যে 2a হবে বৃহৎ অক্ষ বা মেজর এক্সিস আর a হবে সেমি মেজর এক্সিস। a কে আমরা বৃহৎ অক্ষের ব্যাসার্ধ বলতে পারি, আর b ছিল ক্ষুদ্র অক্ষের ব্যাসার্ধ। এবার আমরা আরেকটা উদাহরণ দেখি। তাহলে আশা করি তোমরা পুরো বিষয়টা আরো স্পষ্ট বুঝতে পারবে। চলো একটা উপবৃত্তের সমীকরণ লিখে ফেলি। x স্কয়ার বাই 9 প্লাস y স্কয়ার বাই 25 ইকুয়াল টু 1। খেয়াল করে দেখো এই 9 হলো x অক্ষ বরাবর ব্যাসার্ধ a এর স্কয়ার। তাহলে এর মান হবে 3, আর এখান থেকে পাচ্ছি b ইকুয়াল টু 5। এখন
আমরা যদি এর গ্রাফ আঁকতে চাই তাহলে এর কেন্দ্র হবে 0,0। আরেকটা ব্যাপার দেখো, এখানে x অক্ষ বরাবর ব্যাসার্ধের তুলনায় y অক্ষ বরাবর ব্যাসার্ধের মান বড়। তাহলে বুঝতেই পারছি উপবৃত্তটা হবে লম্বা আর চিকন। চলো তাহলে উপবৃত্তটা এঁকে ফেলি। এবার এর অক্ষগুলো আঁকি। এখন এই 5 হলো y অক্ষ বরাবর ব্যাসার্ধ, তাহলে এতটুকু হবে 5, আবার নিচের এতটুকু হবে 5। এর মান দিয়ে বোঝা যায় এই অক্ষ বরাবর ব্যাসার্ধ, তাহলে এই অংশটুকু হবে 3 আর এই অংশটুকু হবে 3। ব্যাস হয়ে গেল, আমরা উপবৃত্তটা এঁকে ফেলেছি। একদমই কঠিন না। আগেই বলেছিলাম বৃত্ত আসলে বিশেষ ধরনের উপবৃত্ত। এখন তোমরা সহজেই বিষয়টা বুঝতে পারবে। গত ভিডিওতে দেখিয়েছিলাম যে মূল বিন্দুতে কেন্দ্রস্থিত বৃত্তের সমীকরণ হলো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। এখন এই দুই পক্ষকে r স্কয়ার দ্বারা ভাগ করে পাই x স্কয়ার বাই r স্কয়ার প্লাস y স্কয়ার বাই r স্কয়ার ইকুয়াল টু 1। উপবৃত্তের সমীকরণের সাথে তুলনা করে দেখা যায় a ইকুয়াল টু r আবার b ইকুয়াল টু r। তাহলে ক্ষুদ্রকের ব্যাসার্ধ আর বৃহৎ অক্ষের ব্যাসার্ধ দুইটার মানই হচ্ছে r, মানে গ্রাফে এই দূরত্ব আর এই দূরত্ব সমান। তাই এটা খাটো, মোটা বা লম্বা, চিকন কোনো প্রকারই হবে না, বরং এটা হবে পুরোপুরি গোল। আর এজন্যই বলা যায় বৃত্ত আসলে বিশেষ ধরনের উপবৃত্ত। এবার আমরা একটু অন্যরকম আরেকটা সমস্যা নিয়ে আলোচনা করি, যেটা কিনা তোমাদের দেখে মনে হতে পারে অনেক কঠিন। আসলে এই উপবৃত্তটার কেন্দ্র স্থানান্তর করে দিলেই আমরা কঠিন চেহারার একটা উপবৃত্ত পেয়ে যাব। চলো আমরা আমাদের এই উপবৃত্তটাকে ডান দিকে সরাই। ধরো 5 ঘর ডানে সরাই। তাহলে 0,0 এর বদলে আমাদের নতুন কেন্দ্রটা হবে 5,0। এখন চিন্তা করে বলো তো, এখানে x এর বদলে কোন রাশি লিখলে x এর মান 5 হলে সেই রাশিটার মান 0 হবে? না পারলে সমস্যা নেই, আগে আমরা দেখি 5 ঘর ডানে সরালে এর সমীকরণটা কি হয়। এক্ষেত্রে নতুন সমীকরণ হবে x minus 5 স্কয়ার বাই 9 প্লাস y স্কয়ার বাই 25 ইকুয়াল টু 1। এখন আমরা এই উপবৃত্তটার গ্রাফ আঁকি। তাহলে এটা অনেকটা এরকম দেখাবে, এরকম আগেরটার মতোই, কেবল আগের জায়গা থেকে একে 5 ঘর ডানে সরানো হয়েছে। আমরা বৃত্তের ওপর ভিডিওতে একটা জিনিস শিখিয়েছিলাম। আমরা দেখিয়েছিলাম যে এখানে x minus 5 হলে কেন্দ্রের ভুজ হবে 5। এটা আমরা সরাসরি মনে রাখতে পারি যে x থেকে যে সংখ্যাটি বিয়োগ করা হয় তার মান হবে কেন্দ্রের x স্থানাঙ্ক, আর যদি x এর সাথে কোনো সংখ্যা যোগ থাকে তাহলে এর ঋণাত্মক মান হবে কেন্দ্রের x স্থানাঙ্ক। আমরা আরেকভাবেও চিন্তা করতে পারি, যখন x এর মান 5 হয় তখন এই x minus 5 রাশিটা হুবহু আগের সমীকরণে x রাশিটার মতোই আচরণ করে। কারণ দেখো, যখন এই রাশিটা কেন্দ্রের ভুজের মান 5 বসানো হয় তখন এর মান হয় 0। ঠিক একইভাবে সমীকরণে কেন্দ্রের ভুজের মান বসালে এই রাশিটার মান হতো 0। এখন x এর মান 5 হলে x minus 5 হবে 0, তাহলে y স্কয়ার বাই 25 ইকুয়াল টু হবে 1, মানে y এর মান হবে 5 অথবা -5। একইভাবে উপরের সমীকরণে x এর মান হবে 0, y এর মান হবে 5 অথবা -5। দুই ক্ষেত্রে y এর মান 5 অথবা -5। আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি। এখন আমরা চলো উপবৃত্তটাকে y অক্ষ বরাবর 2 ঘর নিচে নামিয়ে আনি। তাহলে বড় দেখে উপবৃত্তটার কেন্দ্র কেমন হবে? আসলে এটা একটা ব্যাপার বলে রাখি, শুধু কণিকের ক্ষেত্রে না, সব ক্ষেত্রে যখনই তোমরা কেন্দ্র স্থানান্তর করবে মনে রেখো x বরাবর ধনাত্মক দিকে 5 ঘর সরাবে, তখন সমীকরণের সবকটা x কে x minus 5 দিয়ে রিপ্লেস করবে। তাহলে তোমরা নতুন সমীকরণটা পেয়ে যাবে। এখন y অক্ষ বরাবর 2 ঘর নিচে নামলে সবকটা y এর জায়গায় y প্লাস 2 বসাতে হবে। এখানে ঋণাত্মক দিকে সরাচ্ছি বলে y এর সাথে 2 যোগ করা হয়েছে। চলো
আমরা একে দেখি উপবৃত্তটা কেমন দেখায়। y অক্ষ বরাবর 2 ঘর নিচে নামিয়ে আনলে উপবৃত্তটা দেখতে হবে। এই হলুদ উপবৃত্তটা আমরা 2 ঘর নিচে নামিয়ে আনলাম, তাহলে নতুন উপবৃত্তটার সমীকরণ হবে x - 5 স্কয়ার বাই 9 প্লাস y প্লাস 2 স্কয়ার বাই 25 ইকুয়াল টু 1। এই ক্ষেত্রেও একই ব্যাপার। খেয়াল করে দেখো, প্রথম সমীকরণে y এর মান 0 হলে যা ঘটে, এই সমীকরণে y প্লাস 2 রাশিটার মান 0 হলেও ঠিক তাই ঘটে। y এর মান -2, তখন x এর মান 2 অথবা 8, মানে এই বিন্দুগুলো পাই। প্রথম সমীকরণে বসালে আমরা পাই এই বিন্দুগুলো। এই বিন্দুগুলো একই বিন্দু না, কিন্তু এগুলো আসলে উপবৃত্তের একই অংশে অবস্থিত বিন্দু। যেমন এই সবকটা বিন্দুই উপবৃত্তের ক্ষুদ্র অক্ষের দুই প্রান্তে অবস্থিত বিন্দু। y এর মান 0 হলে পাই এই দুটি বিন্দু, আর y এর মান -2 হলে পাই এই দুটি বিন্দু। আসো আমরা পুরো বিষয়টাতে দ্রুত আরেকবার চোখ বুলাই। মনে করো তোমাকে একটা উপবৃত্তের সমীকরণ দিয়ে এই গ্রাফ আঁকতে বলল। সমীকরণটা মনে করো y - 1 স্কয়ার বাই 4 প্লাস y প্লাস 2 স্কয়ার বাই 9 ইকুয়াল টু 1। তোমরা শুরুতে এটাকে y স্কয়ার বাই 4 প্লাস x স্কয়ার বাই 9 ইকুয়াল টু 1 এই সমীকরণের সাথে তুলনা করতে পারো, কারণ এই সমীকরণের কেন্দ্র স্থানান্তর করলেই আমরা প্রথম সমীকরণটা পেয়ে যাব। দ্বিতীয় সমীকরণটার কেন্দ্র হলো 0, 0, তাহলে এটার কেন্দ্র হবে -2, 1। তাহলে এটা গ্রাফ আঁকতে হলে আরো লাগবে ক্ষুদ্র অক্ষ আর বৃহৎ অক্ষের ব্যাসার্ধ। এখানে x অক্ষ বরাবর ব্যাসার্ধ 3 আর y অক্ষ বরাবর ব্যাসার্ধ 2। এখানে x অক্ষ বরাবর ব্যাসার্ধের মান y অক্ষ বরাবর ব্যাসার্ধের চেয়ে বড়, মানে উপবৃত্তটা দেখতে হবে অনেকটা মোটা আর খাটো। আসো আবার অক্ষগুলো আঁকি। এই হলো y অক্ষ আর এই হলো x অক্ষ। এবার এই -2, 1 হলো উপবৃত্তের কেন্দ্র, এই -2 আর এই 1। তাহলে আমরা কেন্দ্রটা পেয়ে গেলাম। এবার দেখো x অক্ষ বরাবর এর ব্যাসার্ধ 3, মানে এই দিকে যাবে 3 ঘর আর এই দিকেও যাবে 3 ঘর। আর y অক্ষ বরাবর এর ব্যাসার্ধ 2, তাহলে এটা এই দিকে যাবে 2 ঘর আর নিচের দিকে যাবে 2 ঘর। তাহলে উপবৃত্তটা আঁকলে অনেকটা এরকম হবে, কিছুটা খাটো আর কিছুটা মোটা, কারণ x ব্যাসার্ধের মান y ব্যাসার্ধের চেয়ে বড়। যাই হোক, এই দূরত্বটুকু হলো 3, এই দিকের এইটুকু হলো 3, উপরের দিকে এটুকু হলো 2 আর নিচের দিকের এইটুকু হলো 2। এবার আমরা বিন্দুগুলোর স্থানাঙ্ক বের করতে পারি। এই বিন্দুর মানে কেন্দ্রের স্থানাঙ্ক হলো x = -2, y = 1, অর্থাৎ -2, 1। 3 ঘর ডানে এই বিন্দুর স্থানাঙ্ক হলো x = 1, y = 1, অর্থাৎ 1, 1। 3 ঘর বামে এই বিন্দুর স্থানাঙ্ক x = -5, y = 1, অর্থাৎ -5, 1। এভাবে তোমরা সব বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবে। সামনের পর্বে আমরা আরো কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। আমরা যে কোনো সমস্যাকে এই পদ্ধতিতে সহজেই সমাধান করতে পারি।